নিশ্চিত খালেদা জিয়া আরো দুদিন পূর্বেই উপরে চলে গিয়েছেন, সৃষ্টিকর্তার ডাকে, হয়তো বা জিয়ার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কিন্তু তার এই মৃত্যুকে কেন্দ্র করে একের পর এক নাটক মঞ্চায়ন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা নাটকের পেছনে আড়াল থেকে চাল দিচ্ছে সেই পলাতক তারেক রহমান। তারেক দেশে ফিরতে পারছে না। এখন মায়ের মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সেটাকে পুঁজি হিসেবে দাঁড় করিয়ে সে যদি দেশে ফিরতে একটা প্রচেষ্টা করতে পারে, সেক্ষেত্রে তো মন্দের কিছু হয় না। তারেক রহমান হয়তো বা সেই চেষ্টাই করছেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার কি একটা নাটক সাজিয়েছে, মৃত্যু পথযাত্রী একটা মানুষ অলরেডি মরে গেছে, তার বয়স হয়ে গিয়েছে, তার শারীরিক প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে, সে মরে যেতেই পারে, মানুষ তো সারা জীবন বেঁচে থাকবে না। সে মরে গেছে, তাকে নতুন করে এসএসএফ এর সিকিউরিটি কেন দিতে হবে? স্পেশাল ফোর্স কেন তার নিরাপত্তার জন্য দায়িত্ব দিতে হবে? কেন? সে যদি মরে গিয়েও থাকে, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের বাংলাদেশ আওয়ামী লীগ অনুপস্থিত, এক্ষেত্রে তাদের নিরাপত্তার ঝুঁকি কিভাবে আসে? আর একজন মৃত মানুষের নিরাপত্তা কেন দিতে হবে? সে যদি মরে নাও থাকে, সেক্ষেত্রে তাকে নিরাপত্তা দেওয়ার মানেটা আসলে কি? এগুলা দিয়ে বিএনপিকে হয়তো আরো একটা মুলার জুস খাওয়ানোর চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। হয়তো এটা তারেক রহমানের কোনো পরিকল্পনা। যত কিছুই হোক না কেন, ইউনূসের সাথে তো তার একটা গুড কানেকশন আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার ইউনূসের পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, ইউনূসকে ধন্যবাদ দেওয়া, এগুলা দেখে তো আসলে বলতে বাধ্য হই আমরা যে তার সাথে একটা যোগসাজশ ইউনূসের আছে। নতুন নতুন নাটক মঞ্চায়ন করা হচ্ছে। গতকাল রাতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ইনক্লুডেড মির্জা ফখরুল এভারকেয়ার হসপিটালে গিয়েছিল, বের হয়ে বলেছে তিনি সুস্থ আছেন, এবং পরবর্তীতে দেখলাম গুলশানে তারা একটা বৈঠক করেছে। হয়তোবা তারেক রহমানের নির্দেশে সেই মৃত্যুর খবরকে ধামাচাপা দেওয়া হচ্ছে যাতে করে তিনি এটাকে ক্যাশ করে বাংলাদেশে ফিরতে পারেন। হতে পারে, বাট আমি শিওর না। সারা জীবন স্লোগান দিল বিএনপি, দিল্লি নয়, পিন্ডি নয়, ঢাকা ঢাকা। অথচ তারেক রহমান পারলে ভারতের কোনো একটা কর্তার সাথে, হতে পারে এস জয়শঙ্কর, হতে পারে রাজনাথ সিং, হতে পারে অমিত শাহ, হতে পারে অজিত দোভাল, তাদের সাথে কথা বলার জন্য পা ধরা পর্যন্ত মানে বাকি ছিল। পা ধরাটা, এর থেকে যা যা করা দরকার সবকিছু করেছে তারেক রহমান, কিন্তু পায়নি। অথচ আজকে নরেন্দ্র মোদীজি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছে। এটা নিয়ে বিএনপি পারলে মিষ্টি বিতরণ করে ফেলে। মানে একটা স্ট্যাটাসেই বিএনপি ধরে নিয়েছে, বিএনপির গান্ডু সমর্থকরা ভেবেই নিয়েছে, তাদের নেতাকর্মীরা ভেবেই নিয়েছে মোদী খালেদা জিয়ার প্রতি নমনীয় হয়েছেন, মোদী বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন। এত নির্লজ্জ কিভাবে হইতে পারেন আপনারা? সকাল সন্ধ্যা স্লোগান দেন, দিল্লি নয়, পিন্ডি নয়, শুধু ঢাকা, শুধু ঢাকা। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন। তিস্তা চুক্তি আপনারা পারলে জোর করে ফেলেন, আপনারা পারলে সেভেন সিস্টার্স খেয়ে ফেলে দেন। আর এখন মোদী একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, এটা নিয়ে আপনারা ক্যাশ করে বলতেছেন আরে বাবা, মোদী বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। লজ্জা থাকা উচিত মানুষের। এত ডাবল স্ট্যান্ডার্ড মানুষ কিভাবে হয়? কিভাবে হয়? আপনারা বিএনপি, আপনাদের কর্মী সমর্থক, আপনাদের নেতারা, কারোর কোনো লজ্জা নেই। সবগুলো একটা নির্লজ্জ, বেহায়া, বিশ্ব বেহায়া। শুধু বেহায়া বলে এদেরকে ভুল হবে। একজন বলতেছে তারেক রহমান ইমাম, শিলং সালাউদ্দিন বলে। এগুলা কি ধরনের কথা ভাই? একটা বৃহৎ রাজনৈতিক শক্তি, একটা বৃহৎ রাজনৈতিক দল, তারা বারবার বলার চেষ্টা করে, কিন্তু তাদের কথার মধ্যে, তাদের কথা বলার ধরন দেখলে মনে হয় এক একটা উগ্র, এক একটা চরমপন্থী, মৌলবাদী। এদেরকে কোনোভাবে গণতান্ত্রিক কোনো নেতা আমার কাছে মনে হয় না। যারা ক্ষমতায় আসার আগেই দেশকে লুটপাট করে ভেঙে চুরে খেয়ে ফেলে ধ্বংস করে দিয়েছে, তারা ক্ষমতায় আসলে কি করবে? যে তারেক রহমান জীবনের রিস্ক নিয়ে তার মাকে, তার জন্মদাতা মা, তার মাকে দেখার জন্য বাংলাদেশে আসার সাহসটুকু করতে পারে না, এই তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের জন্য সে কি করবে, কতটুকু করবে, এটা আপনারাই ভেবেন, এটা আমাদেরকে বলতে হবে না। বাংলাদেশে নির্বাচন নিয়ে একটা নাটক হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনার বলে দিয়েছে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। যদি ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়, সেক্ষেত্রে নির্বাচন কবে হবে? 3 মাস পর তো হয়। এরপর তো রমজান মাস আসবে, ঈদ আসবে, তখন কি নির্বাচন হবে? এরপর আবহাওয়ার একটা পরিবর্তন বাংলাদেশে দেখা দেবে। আবার ডাস্টবিন শফিক বলতেছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। মানে একটা বিশ্রী অবস্থা, যাচ্ছেতা অবস্থা। বাংলাদেশটাকে পরিকল্পিতভাবে জামাত, বিএনপি মিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটা নির্বাচনবিহীন সরকার, যাদের কোনো ম্যান্ডেট নাই, অবৈধ একটা সরকার, যাচ্ছে তাই করতেছে, যা মন চায় তাই করতেছে। অথচ বিএনপি বারবার সায় দিয়ে যাচ্ছে শুধুমাত্র ভিক্ষুকের মতো নির্বাচনের আশায়। কিন্তু এই নির্বাচন কিন্তু আদৌ হবে তার কোনো নিশ্চয়তা নাই। এই নির্বাচন আদৌ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। ডাস্টবিন শফিক বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন কমিশনার বলতেছে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা হবে। একটা মেসাকার। মানে বাংলাদেশ কি হচ্ছে? বাংলাদেশ ভাই, এভাবে তো একটা দেশ চলতে পারে না। আপাতত
বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী সমর্থকের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, আপনারা পপকর্ন ভেজে পপকর্ন খেতে থাকেন আর দেখতে থাকেন। খালেদা জিয়া অলরেডি ডেড, এটা মোটামুটি নিশ্চিত, এবং এটা হয়তোবা তারেক রহমানের পক্ষ থেকে কোনো প্রকার সিগন্যাল না আসা পর্যন্ত বিএনপি ধামাচাপা দিয়ে রেখেছে। দেখা যাক আসলে কি হয়। বিএনপির দেশনেত্রী বেগম, দেশমাতা বেগম জিয়ার বেঁচে নাই। ভালো থাকবেন। আরেকটা তথ্য, বডি সোহেল ইউনূসের চামচামি করেও শেষ রক্ষা পেল না। বিডিআর হত্যাকাণ্ডে বডি সোহেলের নামটাও কিন্তু চলে আসছে। রয়ের সাথে কিলিং এর দায়িত্বে ছিলেন বডি সোহেল। বডি সোহেলের উদ্দেশ্যে বার্তা, এত চামচামি করে লাভটা কি হলো? শেষমেশ তোমাকেও লাল দালানের মধ্যে সাপ্লাই করে দিবে ইউনূস গং। তুমি বাংলাদেশে কাইন্ডলি আর আইসো না বডি সোহেল। বিএনপি সারা জীবন পড়াশোনা করলো র র র ভারতীয় গোয়েন্দা সংস্থা, কিন্তু পরীক্ষার খাতায় হঠাৎ করে দেখতে পাচ্ছে বিএনপি র তো নাই, এখন পরীক্ষার খাতায় প্রশ্ন এসেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং এরদোয়ানের নাম। শুনতে পাচ্ছি তুরস্কের যে ব্রাদারহুড, মুসলিম ব্রাদারহুড বিশেষভাবে সম্পৃক্ত। কথাগুলো শোনার পর আপনাদের একটু অবাক লাগছে না? যে সারা বছর তারেক রহমান স্লোগান দিল, দিল্লি নয়, নয় পিন্ডি, শুধু বাংলাদেশ, শুধু ঢাকা। মির্জা ফখরুল ভারত বিরোধী বক্তব্য দিল। সালাউদ্দিন ভারতে পালিয়ে থেকে এত বছর পর বাংলাদেশে এসে ভারতকে দোষারোপ করছে, আওয়ামী লীগ ভারতের দালাল বলে আখ্যা দিচ্ছে। অনেক কথা, মানে সকাল থেকে সন্ধ্যা ভারত বিরোধী স্লোগান, ভারতের সমালোচনা করা, এমনকি ভারতকে নানাভাবে ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, ভারতের প্রধানমন্ত্রীকে কষায় আখ্যা দেওয়া, অনেক কথা শুনেছি। বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন আছে। শেখ হাসিনা নাকি রয়ের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছিল, এবং বাংলাদেশের ইতিহাসে যতগুলো ট্রাজেডি হয়েছে প্রত্যেকটা ট্রাজেডিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতের প্রশাসন সম্পৃক্ত। এই ধরনের কথা আমরা শুনেছি, সারা বছর থেকে শুনেছি। বিশেষ করে 5 আগস্ট সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত অসংখ্য বার শুনেছি বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা, যে অস্থিতিশীল পরিবেশ, প্রত্যেকটা পরিবেশের সৃষ্টির নেপথ্যে যারা কাজ করেছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ফেসিস্টের দূষর প্রশাসনের মধ্যে যারা দুষ্কৃতিকারী আছে তারা, এবং ফেসিস্ট দলের নেতাকর্মীরা। এই ধরনের কথা শুনেছি, কিন্তু হঠাৎ আজকে শুনতে পাচ্ছি, আগে থেকে জানতাম বাট আজকে বলতে হচ্ছে, সারাটা জীবন ভর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য র করলো, কিন্তু পরীক্ষার যে প্রশ্ন সেখানে এসেছে তুরস্ক, মুসলিম ব্রাদারহুড এবং এরদোয়ানের নাম। হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে তুরস্কের নাম কেন চলে আসছে? এটা একটা স্বাভাবিক প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে। বাংলাদেশ জামায়াত ইসলাম, আচ্ছা জামাতের যে এত টাকা, এই টাকার উৎস কি? শুধুমাত্র জামাতের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এগুলাই? আল আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ, বিভিন্ন কোচিং সেন্টার, ফোকাস, রেটিনা, উদ্ভাস, ইবনে সিনা হসপিটাল, এসবই শুধুমাত্র জামাতের টাকার উৎস? কখনোই না। এই টাকা দিয়ে জামাত আসলে কিছু করতে পারে না। এবং আপনারা নিশ্চয়ই জানেন সেনাবাহিনীর একদম জুনিয়র অফিসার থেকে সিনিয়র অফিসার পর্যন্ত জামাতের একটা অর্থ তারা প্রতি মাসে সম্মানী স্বরূপ পায়। এই টাকাগুলো কোত্থেকে আসে? এই টাকাগুলো আসে মধ্যপ্রাচ্য থেকে। এই টাকাগুলো আসে তুরস্কের মতো কিছু বদমাইশ রাষ্ট্র যারা মুসলিম উম্মাদেরকে প্রতিনিধিত্ব করে। সৌদি আরব, তুরস্ক, এরকম অসংখ্য দেশ আছে যারা নিজেদের অর্থায়নে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো ভিক্ষুক দেশে মৌলবাদের চাষ করে, সাম্প্রদায়িক উগ্রবাদকে জাগিয়ে তোলে, চরমপন্থাকে জাগিয়ে তুলে, জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেয়, জঙ্গিবাদকে অর্থায়ন করে নিজেদেরকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে চায় তারা মুসলিম বিশ্বের, তারা জিহাদের উদ্যোক্তা। সেই অর্থায়নের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে জিহাদের ঘোষণা করে, ইসলামী শরিয়া আইনের ঘোষণা করে, খেলাফতের ডাক দিয়ে ধরনের কর্মযোগ্য তারা ঘটিয়ে থাকে। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, বাংলাদেশের 10% মিস্টার তারেক রহমান, শুনতেছি একটা সংবাদ দেখলাম কিছুক্ষণ পূর্বে, তিনি আজ বা কালের মধ্যে বাংলাদেশে প্রবেশ করছেন। আবার এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছে তারেক রহমান এখনো কোনো ট্রাভেল পাস চাননি। তারেক রহমান তো ব্রিটিশ নাগরিক, সেই ক্ষেত্রে তার ব্রিটিশ পাসপোর্ট দিয়ে তিনি বাংলাদেশে আসতে পারেন। আর যদি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে তিনি আসতে চান সেই ক্ষেত্রে তাকে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হবে। যদি পার্মানেন্টলি আসতে চান, এবং বাংলাদেশের নির্বাচন কমিশন বা নির্বাচনী আইন বা বিধিমালার মধ্যে আছে অবশ্যই বিশ্বের অন্য কোনো দেশের নাগরিক বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারবে না। বাংলাদেশের ভোটারও কিন্তু তারেক রহমান এখন পর্যন্ত হন নাই। তারেক রহমান আদৌ আসছে কিনা সেটা বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে তার নিরাপত্তা নিয়ে বিশাল প্রশ্ন উত্থাপিত হয়েছে। সবসময় বলতে শুনেছি তারেক রহমানকে আসতে দিচ্ছে না, ভারতবর্ষের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। এটা সত্যি কথা, ভারত কখনোই তারেকের মতো একটা মৌলবাদী সাম্প্রদায়িক জঙ্গি টেরোরিস্ট লিডারকে গ্রিন সিগন্যাল দেবে না। তারপরেও তারেক বাংলাদেশে আসতেই পারে, এটা তার মাতৃভূমি, এটা তার জন্মস্থান, এখানে তার মা অসুস্থ, আসবে। কিন্তু
তার আসার পেছনে ভারতের ষড়যন্ত্র কিংবা ভারতীয় গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র এ ধরনের একাধিক কথা আমরা বলতে শুনেছি, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে র এর জন্য কিংবা র তার জীবননাশের হুমকি দিয়েছে। এ কারণে তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না। জামাত এবং এই সরকারের জামাতপন্থী যারা আছে সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীতে, তারা সবাই সম্মিলিতভাবে তুরস্কের সাথে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, যদি বিরোধী দল থেকে উপপ্রধানমন্ত্রী নির্ধারণ করা না হয়, অর্থাৎ তারেক রহমান আসার পর বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে যদি ক্ষমতায় যায়, সেক্ষেত্রে জামাত তো বিরোধী দল থাকবে, আওয়ামী লীগের হিসাব তো বাদ। বিরোধী দল থেকে উপপ্রধানমন্ত্রী দিতে হবে কিংবা প্রধানমন্ত্রী দিতে হবে, এ ধরনের একটা চাহিদা জামাতের মধ্যে আছে এবং এটা তুরস্ক সমর্থন করছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের মধ্যে একটা বিশাল অংশ তারাও সমর্থন করছে জামাত থেকে, অর্থাৎ বিরোধী দল থেকে উপপ্রধানমন্ত্রী দিতে হবে। এবং এখানে আরেকটা ষড়যন্ত্র আছে, ডক্টর ইউনূস হয়তোবা যে কোনো সময় মিলিটারি মোল্লা তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে, অর্থাৎ ওয়াকার তার হাতে ক্ষমতা তুলে দিয়ে সে চলে যাবে। এবং এরকম একটা শর্ত থাকতে পারে, যদি জামাত সরকার গঠন করে সেক্ষেত্রে ডক্টর ইউনূস আবার ফেরত এসে রাষ্ট্রপতি হবে। লুভি তো আপাতমস্তক একটা লুভি, এ ধরনের একটা শঙ্কা আছে যতটুকু শুনতে পেরেছি। এবং যদি আবার বিএনপির সাথে একটা নিকোজিশন হয়ে যায়, ডক্টর ইউনূসকে যদি বিএনপি ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি করে, সেক্ষেত্রেও ইউনূস হয়তো বা একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। আসলে অনেক দিকে অনেক গেম চলতেছে। বাংলাদেশের রাজনীতি শুধুমাত্র বাংলাদেশের হাতে এখন আর নিয়ন্ত্রণে নাই। বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে পশ্চিমাদের একটা বিশাল অংশ আছে, মধ্যপ্রাচ্যের একটা বিশাল অংশ আছে, পাকিস্তানের একটা বিশাল ইনভলভমেন্ট আছে, অনেক কিছু হচ্ছে। তারেক রহমান ফিরে আসার পেছনে যে দায়টা দেওয়া হচ্ছিল ভারতকে, যে ভারতের গোয়েন্দা সংস্থা তাকে মেরে ফেলবে, তার জীবন নাশের হুমকি আছে। ইতিমধ্যে খালেদা জিয়ার জন্য বিশেষ এসএসএফ নিয়োগ করা হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশে আসার পর হয়তো তারেক রহমানকেও এসএসএফ সিকিউরিটি দেবে। তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে, সে কোন বাসায় থাকবে সেই বাসায় বুলেট প্রুফ কাঁচ লাগানো হয়েছে। একাধিক আয়োজন আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই যে প্রত্যেকটা আয়োজনের পেছনে যে কথাটা বলা হয়ে থাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা তারেক রহমানকে মেরে ফেলবে, বিষয়টা সেরকম না। সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, বাংলাদেশের জামাত, তাদের যে সমমনার দল আছে এবি পার্টি, এনসিপি থেকে শুরু করে আরো বাদ বাকি যেগুলো আছে তারা, এবং তুরস্কের ব্রাদারহুড, মুসলিম ব্রাদারহুড, তুরস্কের গোয়েন্দা সংস্থা এরদোয়ান, এরা সবাই মিলে সম্মিলিতভাবে তারেক রহমানকে টপকে উপরে পাঠিয়ে দিয়ে বিএনপির মধ্যে একটা ভাঙন সৃষ্টি করবে। এবং বিএনপি ভাঙন সৃষ্টি হলে বিএনপির মধ্যে যেই মৌলবাদী শক্তি আছে সেই মৌলবাদী শক্তিটা জামাতে ইনক্লুড হয়ে যাবে, জামাত সর্ববৃহৎ শক্তি হয়ে যাবে, জামাত ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে বাংলাদেশ পরিচালনা করবে এবং বাংলাদেশ হয়ে যাবে একটা মৌলবাদের স্বর্গরাজ্য। বাংলাদেশ হয়ে যাবে ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্র। বাংলাদেশ হয়ে যাবে জিহাদের উর্বর ভূমি। এখান থেকে জিহাদ হবে, এখান থেকে জিহাদের মাধ্যমে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে, এখান থেকে জিহাদের মধ্য দিয়ে সেভেন সিস্টার্স দখল করবে, এখান থেকে জিহাদের মধ্য দিয়ে চিকেন নেগের গলা কাটবে। এই ধরনের একটা ইচ্ছা কিংবা এই ধরনের একটা মনোবাসনা নিয়ে জামাত সামনের দিকে আগাচ্ছে এবং সেই কারণেই তারেক রহমান বাংলাদেশে আসতে পারছে না। এটা হচ্ছে প্রকৃত সত্য। আর বাদ বাকি আপনারা যত কিছু শুনেছেন সবকিছু বোগাস, কোনো বাস্তবতা নেই। এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কোনো ইনভলভমেন্ট নাই, এটাই সত্য। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতিকে অপবিত্র করেছে কারা? স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেছে কারা? মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ৭২-এর সংবিধানে প্রথম ছুরি চালিয়েছে কারা? সংবিধানকে কলঙ্কিত করেছে কারা? গণতন্ত্রকে অবরুদ্ধ করেছে কারা? গণতন্ত্রকে লজ্জা দিয়েছে কারা? বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে কারা? বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রথম নষ্ট করেছে কারা? বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটকে ভেঙে ফেলেছে কারা? রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানে দুর্নীতির বীজ ঢুকিয়েছে কারা? মৌলবাদকে তুষণ করেছে কারা? মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে কারা? মৌলবাদকে নিয়ে সংসার পেতেছিল কারা? কারা নিজামী মুজাহিদদের মতো রাজাকারদেরকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছিল? কারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে? প্রত্যেকটা প্রশ্নের একটাই উত্তর, বিএনপি। এবং সবকিছু হয়েছে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদে, প্রত্যক্ষ তত্ত্বাবধানে, এবং সবকিছুর মূলে ছিল তার কুলাঙ্গার পুত্র বিদেশ পলাতক তারেক রহমান। কথা কেউ অস্বীকার করতে পারবেন না, কারণ ইতিহাস কখনো বদল করা যায় না। বারবার বিএনপির সবকিছুর জন্য দায়ী করা হয়েছে আওয়ামী লীগকে। ২০০৭ সালে যখন তারেক রহমান বিদেশে চলে গেল, তখন ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেই দায়টাও আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হয়। খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ, আমরা সেটা মানছি, আমরা সেটা দেখছি। তাকে যে জেলে রাখা হয়েছে, এই মামলাটা কখন করা ছিল জানেন? সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা মামলা, এবং সেই মামলা রায় দেওয়ার পর কিন্তু তার শাস্তি হয়েছে। এই মামলা কিন্তু আওয়ামী লীগের শাসনামলে করা কোনো মামলা নয়।
এই কথাগুলো জাতির জানা উচিত। খালেদা জিয়ার অসুস্থতার জন্য বারবার আওয়ামী লীগকে দায় চাপিয়ে দেওয়া হয়, শেখ হাসিনাকে দোষারোপ করা হয়, কিন্তু খালেদা জিয়ার ৯টা মামলা শেখ হাসিনা নির্বাহী ক্ষমতা বলে খারিজ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এবং খালেদা জিয়া জেলে ছিলেন, তার যে গৃহকর্মী তাকেও কিন্তু জেলে থাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা বলে। এত কিছুর পরেও বিএনপি বারবার নোংরামি করেছে, বিএনপি বারবার শেখ হাসিনাকে দোষারোপ করার চেষ্টা করে। হঠাৎ করে সেনাকুঞ্জ থেকে ফিরে খালেদা জিয়া অসুস্থ হয়ে গেল এবং অসুস্থ হয়ে তিনি আইসিইউতে চলে গেলেন। আইসিইউতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো আপডেট কিন্তু বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি। বারবার বলা হচ্ছে তিনি সুস্থ আছেন, আগের থেকে ভালো আছেন, স্বাভাবিক আছেন, কিন্তু তিনি কোন অবস্থায় আছেন, কোন পরিস্থিতিতে আছেন সেটা কিন্তু বিএনপি প্রকাশ করছে না। কোনো ফুটেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।